আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম এ ব্লু ভিট্রিয়াল চ্যানেলে। আজকে আমরা হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের বাংলা অনুবাদটি পড়ব। যে বই থেকে আজকে পাঠ করব সেটার প্রচ্ছদ আপনারা থাম্বনেইলেই দেখতে পাচ্ছেন, আর বইটি প্রকাশ হয়েছিল বাতিঘর প্রকাশনী থেকে। তো একটা কথা প্রাসঙ্গিক বলে রাখা উচিত যে নরওয়েজিয়ান উড, যেটা হচ্ছে বইয়ের নাম, এটি বিটলস নামক একটা বিখ্যাত ব্যান্ড দলের একটা বিখ্যাত সঙ্গীত। তো যারা যারা গানটা শুনতে ইচ্ছুক তাদের জন্য ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আর আরেকটা কথা বলে রাখি, এই বইটা কিন্তু আপনাদের সঙ্গে আমি প্রথমবার পড়ছি। তো কোনো ভুল ত্রুটি বা সমস্যা থাকলে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্পটা বা উপন্যাসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত করবেন। তো গল্প শুরু করার আগে হারুকি মুরাকামির জীবন নিয়ে সম্পর্কে কিছু বলা যাক, এবং ওভারঅল এই উপন্যাসটা কীরকম সে ব্যাপারে কিছু বলা যাক। তো হারুকি মুরাকামি, সে ছিল বিখ্যাত জাপানি কথাশিল্পী। তার নরওয়েজিয়ান উড বিশ্বব্যাপী জনপ্রিয় উপন্যাস। এর মূলে রয়েছে মুরাকামির সরল গদ্য ভাষা, অন্যান্য বিষয়বস্তু আর সরস ও জাদুকরী উপস্থাপনা। এই উপন্যাসের পটভূমি 60-এর দশকের শেষভাগ। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে টোকিওর কলেজ বিশ্ববিদ্যালয়ে চলছে ধর্মঘট। তখন তোরু ওয়াতানাবে টোকিওতে এসে পড়াশোনা করতে। তার জীবনে আসে দুই নারী, মৃত বন্ধু কিজুকির প্রেমিকা নাওকো আর প্রাণচঞ্চলে ভরপুর মিদোরি। নাওকো স্বচ্ছ চোখে সে নিজেকে খুঁজে ফেরে, আর মিদোরি তাকে বাঁচতে শেখায়। তরুণ প্রজন্মের দ্বিধা, সন্দেহ, উচ্চাকাঙ্ক্ষা, প্রেম, ভালোবাসা, যৌনতা, এক আকর্ষণীয় সরস উপাখ্যান নরওয়েজিয়ান উড। হারুকি মুরাকামির জন্ম 1949 সালের 12 জানুয়ারি জাপানের কোয়োতোতে। দুনিয়াব্যাপী জনপ্রিয় লেখক তিনি। পৃথিবীর সর্বাধিক বিক্রিত আর আলোচিত বইয়ের লেখকদের একজন। প্রায় 50টি ভাষায় তার লেখা অনূদিত হয়েছে। নোবেল সাহিত্য পুরস্কারের শর্ট লিস্টে তার নাম এসেছে বারবার। প্রকাশিত বই নরওয়েজিয়ান উড, কাফকা অন দ্য শোর, দ্য উইন্ড আপ বার্ড ক্রনিকেল, দ্য এলিফেন্ট ভ্যানিশেস, কিলিং কমেন্টেডর, ওয়াইল্ড শিপ চেজ ইত্যাদি। তো আর বেশি বিলম্ব না করে দিয়ে শুরু করে দিতে চাই আজকের উপন্যাস। বোয়িং 747-এর বিশাল এয়ারক্রাফট মেঘের ভেতর দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল হামবুর্গ শহরের দিকে। জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি পড়ছে, সেই বিখ্যাত নভেম্বর রেইন, বিষাদময়। বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে এয়ারপোর্টের নিচে কিছু একটা স্পষ্ট হলো। রেইনকোট পরা গ্রাউন্ড ক্রুরা ছোটাছুটি করছে। এয়ারপোর্ট ভবনে পাতাগুলো উঠছে পথ করে। আমার বয়স তখন 37। আমি জার্মানিতে ফিরছিলাম। চাকা রানওয়ে স্পর্শ করলো। সিলিংয়ের স্পিকারগুলো থেকে আলতো করে ভেসে একটু সুর, বিটলসের নরওয়েজিয়ান উড। কি পরিচিত এই সুর, কি গভীর আবেদনময়। প্রতিবার যখন শুনি নতুন করে কেঁপে উঠি আমি। ভেতরটা ফাঁকা হয়ে যায়। নাওকোর কথা মনে পড়ে। বুকের মধ্যে ধাক্কার মতো লাগে। এবারে ধাক্কাটা একটু বেশি ছিল। অসম্ভব যন্ত্রণা টের পেলাম মাথায়। কেউ যেন খুলির মধ্যে বাড়ি মেরে মাথাটাকে দুভাগ করে দিচ্ছে। সিটটাকে পিছনে সরিয়ে একটু হেলান দিতে চেষ্টা করলাম। বড় করে শ্বাস নিলাম। একজন জার্মান স্টুয়ার্ডেস আমাকে খেয়াল করছিল কিছুক্ষণ ধরে। সে আমার দিকে এগিয়ে এলো। ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, স্যার, আপনি ঠিকঠাক আছেন? বললাম, হুম। একটু ক্লান্ত, এই যা। দেখে মনে হচ্ছে আপনার কোনো সমস্যা হচ্ছে। না না, ঠিক আছে, আমি ভালো আছি, থ্যাঙ্কস খেয়াল রাখার জন্য। সে মিষ্টি একটা হাসি দিল, তারপর চলে গেল। কথা বলতে বলতে কখন যেন নরওয়েজিয়ান উড শেষ হয়ে গেছে। স্পিকারে এখন বাজছে বিলি জুয়েলের গান। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। চেয়ারে সোজা হয়ে বসার চেষ্টা করলাম। বাইরে বৃষ্টি পড়ছে বিরামহীন। দূরে উত্তর সাগরের উপর মেঘগুলা কালো হয়ে ঝুলে আছে। জীবন নিয়ে নানা ভাবনা খেলে গেল আমার মাথায়। মনে হলো এক জীবনের কত কিছু হারিয়েছি, কতটা সময় বয়ে গেছে, কত বন্ধু ছিল, এখন আর নেই, কখনো ফিরবে না। যাত্রীরা সিটবেল্ট খুলে যে যার মতো করে ব্যাগ নামাতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার মধ্যে তেমন কোনো তাড়া নেই। আমি যেন ফিরে গেলাম আমার 20 বছর বয়সে। 1969 সাল। সেই শরতের বাতাস যেন আমার মুখে এসে আদর করল। খোলা মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। হু হু করে বাতাস বয়ে যাচ্ছে। ঘাসের গন্ধ পাচ্ছি। পাখিরা কিচিরমিচির করছে। সেই শব্দ সুদূর অতীত থেকে আমার কানে ভেসে এলো। 18টা বছর, সত্যি এতদিন? সেদিন সেই সবুজ মাঠের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। বৃষ্টিতে ধুয়ে ঘাসগুলো চকচক করছে। পাহাড়গুলো আরও সবুজ, দূরে পাইন বন, সারি সারি গাছ। অক্টোবরের মৃদু বাতাস বইছে। মাথার সমান উঁচু ঘাসগুলো নুয়ে পড়ছে বাতাসে।
নীল আকাশে কে যেন এক পোচ কালি ছুঁড়ে দিয়েছে, সেগুলো মেঘ হয়ে ভাসছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক, আর কোনো শব্দ নেই কোথাও। দুটো লাল রঙের পাখি মাথার উপর দিয়ে উড়ে বনের দিকে চলে গেল। সেই বিস্তীর্ণ ঘাসের মধ্যে দিয়ে আমরা খুব ধীরে ধীরে হাঁটছিলাম, আমি আর নৌকো। স্মৃতি বড় আজব একটা জিনিস। সেই সময় প্রকৃতির এই সূক্ষ্ম ব্যাপারগুলো আমি খেয়াল করিনি। সেদিনের সেই বিস্তীর্ণ মাঠের মধ্যে দাঁড়িয়ে আমার কিছু দেখার দরকার ছিল না। আমি শুধু নিজের কথা ভেবেছি, আর ভেবেছি আমার পাশে দাঁড়িয়ে থাকা মিষ্টি মেয়েটার কথা। অন্য কিছু নিয়ে ভাবার সময় আমার ছিল না। শুধু ভাবতাম আমাদের দুজনকে নিয়ে। আমি ওর প্রেমে পড়েছিলাম। আমাদের প্রেমের মধ্যে কিছু জটিলতা ছিল, সেগুলো নিয়ে ভাবতেই আমার সময় চলে যেত। চারপাশ দেখার মতো সময় ছিল না আমার। ঠিক 18 বছর পরে আজ আবার মনে পড়ছে সব কিছু। ঘাসের গন্ধ, ঠান্ডা বাতাস, দূর পাহাড়ের সারি, পাইন বন, কুকুরের ডাক। পরিষ্কারভাবে মনে পড়ছে। সব কিছু বড় স্পষ্ট, এত স্পষ্ট যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। চোখ বন্ধ করলাম। সেই বিস্তীর্ণ মাঠে আমি নেই, নাউকো নেই, কেউ নেই। সেদিনে সবাই হারিয়ে গেছে, শুধু পড়ে আছে সেদিনের সেই সবুজ মাঠ। মানুষগুলো নেই। আমার একটু সময় লাগবে। একটু সময় পেলেই ওকে মনের মধ্যে আবার ঠিক ঠিক গড়ে নিতে পারবো। ওর ছোট ছোট ঠান্ডা হাত, মসৃণ কালো চুল, নরম কান, ঠিক নিচেই ছোট্ট একটা তিল। এই দৃশ্যকল্পগুলো জোড়া দিলেই ও আবার আমার সামনে এসে দাঁড়াবে। উটের পশম দিয়ে তৈরি একটা কোট তার গায়ে, তবু শীতে একটু একটু করে কাঁপছে। নাওকো যখন হারিয়ে যায় তখন আমি ওকে ঠিক এভাবে করে আমার মনের মধ্যে গড়িয়ে নেই। একটু সময় লাগে, এই যা। বয়স যত বাড়ছে এ সময় লাগার পরিমাণটাও একটু একটু করে বাড়ছে। প্রথম মাত্র 5 সেকেন্ড সময় লাগতো। তারপর একদিন সময়টা বেড়ে হলো 10 সেকেন্ড, তারপর 15, 30, আর এখন 18 বছর দূরে দাঁড়িয়ে পুরো 1 মিনিট লেগে যায়। সূর্য যখন পশ্চিমে হেলতে শুরু করে তখন একটু একটু করে ছায়া বাড়তে থাকে, এবং সেই ছায়া একসময় রাত এলে পুরোপুরি নাই হয়ে যায়। অন্ধকার তাকে খেয়ে ফেলে। নাওকোর স্মৃতির হয়তো কোনো ভয়ঙ্কর গোপন অন্ধকার একসময় গ্রাস করে ফেলবে। ফেরার পথ নেই, থাকে না কোনো কালে। আমি আর নাওকো যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে স্মৃতি যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে, অনেক দূরে। সে হারিয়ে যায়। আমার চারপাশে শুধু থাকে সেই বিস্তীর্ণ মাঠ, ঠান্ডা বাতাস, বৃষ্টি ভেজা ঘাস আর দূর পাহাড়ের সারি। আমি ডুবে যাই। ঠিক তখনই নাওকো এসে আমাকে জোরে ধাক্কা মারে, জাগিয়ে দেয়, বলে আমি আছি, আমার কথা ভাবো, একটু ভাবো। হামবুর্গ এয়ারপোর্টে আমাদের এয়ারক্রাফটটা যখন ল্যান্ড করলো ঠিক তখন আমি নাওকোর সেই ডাক শুনতে পেলাম। ঠিক করলাম পুরো বিষয়টা নিয়ে একটা বই লিখতে হবে। কোনো কিছু ঠিকঠাক বোঝার সবচেয়ে আদর্শ উপায় হচ্ছে সেটা নিয়ে লিখতে বসা। লিখতে শুরু করলেই একটু একটু করে সব কিছু পরিষ্কার হতে থাকে। অনেক কিছু কলমে চলে আসে যা মাথায় আসে না। আগেও অনেকবার ভেবেছি নাওকোকে নিয়ে লিখব, তখন স্মৃতির ফ্রেমে ধুলো জমেনি। বেশ মনে করতে পারতাম ওকে, কিন্তু একটা লাইনও লিখতে পারিনি। আমি জানতাম একটা লাইন, ব্যাস একটা লাইন লিখলেই আমি ঝরঝর করে গোটা লেখাটা লিখে ফেলতে পারবো, কিন্তু পারিনি। আমার সবগুলো স্মৃতি এত তাজা ছিল যে কোথা থেকে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিছু কিছু মানচিত্রে এত পরিষ্কারভাবে সব কিছুর অবস্থান বোঝানো থাকলে যে আসল জিনিসটাই খুঁজে পাওয়া যায় না। এখন মনে হচ্ছে আমার স্মৃতি যত ক্ষয়ে যাচ্ছে মনের মধ্যে নাওকো তত নিখুঁতভাবে গড়ে উঠছে। এবার আমি লিখব, ঠিক করে লিখব। লিখতে আমাকে হবেই, আমার আর নাওকোর কথা। আমি ভাবতে বসি। সেদিন যখন হাঁটছিলাম নাওকো আমাকে একটা গল্প বলেছিল, কুয়োর গল্প। বিস্তীর্ণ ঘাস, ঘাসের মাঠ, তার মধ্যে একটি কুয়ো। সম্ভবত এরকম কোনো কুয়োর অস্তিত্ব বাস্তবে ছিল না। সে কুয়োটা মনে মনে কল্পনা করেছিল। নাওকো আমাকে এত নিখুঁত বর্ণনা দিয়েছিল যে আমি সেটা চোখের সামনে দেখতে পেলাম। তারপর আমি যতবার ওই মাঠের কথা ভেবেছি আমি ওটাকে চোখের সামনে দেখতে পেয়েছি। কুয়ো ছাড়া মাঠটা থাকতে পারে, এটা আমার একবারের জন্যও মনে হয়নি। সেটা বাস্তবে আছে কি না আমি জানি না, অথচ সেই অদেখা কুয়ো বিস্তীর্ণ ঘাসভূমির একটি অংশ হয়ে গিয়েছিল, অন্তত আমার জন্য। সত্যি বলতে কি, আমাকে যদি বলা হয় আমি 1 মিনিটের ধরে সেটার এমন বর্ণনা দিতে পারবো যে মনে হবে মাত্র সেখান থেকে ঘুরে এলাম। ঘাসভূমির একদম শেষে যেখানে বন শুরু হয়েছে কুয়োটা ঠিক সেখানে। আলাদা করে বোঝার কোনো উপায় নাই। মাথা সমান উঁচু ঘাসের ভেতর একদম লুকিয়ে আছে একটি গভীর অন্ধকার গর্ত, দারুণ বিপজ্জনক। কোনো বেড়া বা চিহ্ন দিয়ে ওখানে যে একটা কুয়ো আছে সেটা বোঝানো নেই। সুতরাং যে কোনো সময় যে কেউ ঘাসের মধ্যে হাঁটতে হাঁটতে সেটার মধ্যে পড়ে যেতে পারে। কেউ চাইলে কুয়োর মধ্যে উকি দিতে পারে, কিন্তু কিছু দেখা যাবে না,
কারণ ওটা গভীর, ভীষণ গভীর। পৃথিবীর সব অন্ধকার যেন মিলেমিশে এক হয়ে সেটার ভিতর গিয়ে জমেছে। নাওকো অনেকক্ষণ ধরে একটা শব্দ বাছাই করে কথাগুলি বলল। কুয়োটা গভীর, সত্যি অনেক গভীর। কেউ জানে না সেটা কোথায়, কিন্তু আমি জানি। আমরা এখন যে জায়গাটায় আছি তার আশেপাশে কোথাও আছে। সত্যি বলছি কিন্তু। তুমি আবার ভেবো না যে বানিয়ে বানিয়ে বলছি। তাহলে তো খুবই ভয়ের একটা ব্যাপার, আমি বললাম। অনেক গভীর একটা কুয়ো, কিন্তু কেউ জানে না সেটা কোথায়। যদি পড়ে যাই তাহলে তো মরে যাব। মরবেই তো, একদম শেষ হয়ে যাবে। আসলে এরকম ব্যাপার কিন্তু মাঝে মধ্যে হয় জানো। তাল দেবার জন্য বললাম। না হলে আর বলছি কেন, নাওকো বলল। 2-3 বছর পর পর হুট করে এক আধজন উধাও হয়ে যায়। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন সবাই বলে, ও আচ্ছা বুঝেছি, লোকটা নিশ্চয়ই মাঠের ওই কুয়োর মধ্যে পড়ে গেছে। মরে যাবার 101টা উপায় আছে। কুয়োর মধ্যে পড়ে মরা সেই লিস্টে সবচেয়ে বাজে মৃত্যু হবার কথা। সে তো বটেই, এরকম মৃত্যু খুবই ভয়াবহ। পড়ে যদি তোমার ঘাড় ভেঙে যায় তাহলে সবচেয়ে ভালো, একবারে মরে যাবে। কিন্তু যদি হাত পা ভাঙে তাহলে কিছু করার নাই। তুমি ব্যথায় কষ্ট পাবে, জোরে চিৎকার করবে, কিন্তু কেউ এসে তোমাকে বাঁচাবে না, কারণ কেউ তো তোমাকে শুনতে পাবে না। একটাবার ভাবো, তুমি কুয়োর মধ্যে পড়ে আছো, ব্যথায় চিৎকার করছো, আর দুনিয়ার সব বিচ্ছিরি পোকামাকড় তোমার গায়ের উপর কিলবিল করছে। তোমার আগে যারা মারা গিয়েছিল তাদের হাড়গোড় তোমার চারপাশে পড়ে আছে। অন্ধকার আর স্যাঁতস্যাঁতে একটি পরিবেশ। এরকম জায়গায় তুমি একটু একটু করে মরে যাচ্ছ। ইয়াক, জঘন্য, চিন্তা করি আমার বমি হচ্ছে। আমি বললাম, কোনো একজনের উচিত কুয়াটা খুঁজে বের করে ওটার চারপাশে এক ধরনের দেয়াল তুলে দেওয়া, যেন সবাই দূর থেকেই দেখে বুঝতে পারে যে এরকম একটি বিপদ আছে। দেয়াল তুলতে হলে তো কুয়োটাকে প্রথমে খুঁজে পেতে হবে, নাওকো বলল। কিন্তু কেউ তো জানেই না কুয়াটা আসলে কোথায়। তুমি যখন সেটার ভিতরে পড়ে যাবে তখনই বুঝতে পারবে সেটা কোথায়। তাই তো বলি, সাবধানে থাকো, আর আমার কাছে কাছে থাকো, দূরে সরে যেও না। ঠিক আছে, তাই করব, তুমি ভেবো না। নাওকো জ্যাকেটের পকেট থেকে বাঁ হাত বের করে আমার হাত ধরল। তুমি ভয় পেয়ে গেছো না? একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি আছি না বোকা। তুমি এখানে যত খুশি দৌড়াদৌড়ি করতে পারো, এমনকি মাঝরাতেও আসতে পারো এখানে দৌড়াতে। আমি যতক্ষণ তোমার সঙ্গে আছি তোমার কিছু হতে দেব না। আর তোমার সঙ্গে আছি বলে আমারও কোনো বিপদ হওয়ার চান্স নাই। আমি বিশ্বাস করি তুমি থাকতে আমার কোনো বিপদ হবে না। সত্যি এরকম বিশ্বাস করো? আমি জানতাম না। সত্যি, কিন্তু রিস্ক তো একটু থেকেই যায় নাকি? আমি জানি। আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল সে। এসব ব্যাপারে আমি খুব ভালো করে জানি। তোমাকে হয়তো আমি একটি যুক্তি দিয়ে বোঝাতে পারবো না, কিন্তু একটা জিনিস কি জানো? আমি মনের মধ্যে অনেক কিছু টের পাই। আমি জানি তোমার আশেপাশে থাকলে অশুভ কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারবে না। তাহলে তো খুবই ভালো, মিটে গেল। আমি বললাম, তুমি আমার থেকে কখনো দূরে যাবার কোনো ধান্দা করবে না তো? কেমন? নাওকো হাসলো। ওর দেখা দেখিও আমিও। তারপর সে তার দুটো হাত আমার কাঁধে রাখলো, আমার চোখে তাকালো। খরস্রোতা নদীতে যেমন একটা প্রবল ঘূর্ণি ওঠে, ওর চোখের গভীরে তেমনই এক ঘূর্ণিপাক দেখতে পেলাম। সুন্দর সেই চোখগুলো অনেকক্ষণ ধরে আমার ভেতরটা দেখল। আমিও চাই না তোমার থেকে দূরে সরে যেতে, নাওকো বলল। কিন্তু একটা কথা বলো তো তুমি, সেটা কি কখনো সম্ভব? সম্ভব না কেন? আমি জানতে চাইলাম। কারণ সবসময় একসঙ্গে থাকা যায় না। কেউ যদি থাকতে চায় সেটা ভুল, বাজে একটা ব্যাপার। তাছাড়া, কথা শেষ না করে নাওকো আবার হাঁটতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম ও কিছু একটা ভাবছে, কোনো একটা চিন্তা ওর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটা সময় কথাগুলো গুছিয়ে ও নিজেই বলতে শুরু করবে। শব্দ খুঁজে পেতে ওর একটু সময় লাগে, তাই আমিও কথা না বাড়িয়ে ওর সঙ্গে সঙ্গে হাঁটলাম। আসলে সবসময় একসঙ্গে থাকার ব্যাপারটা ঠিক হবে না, তোমার জন্য না, আমার জন্য না। অনেকক্ষণ হাঁটার পর সে বলল, ঠিক যে হবে না এটা তুমি কি করে বলছো? আমি জিজ্ঞেস করলাম। একজন মানুষ আরেকজন মানুষকে সারাক্ষণ দেখে রাখতে পারে না। ধরো আমরা বিয়ে করলাম, তোমাকে দিনের বেলা কাজে যেতে হবে, তখন তুমি না থাকলে কে আমার দেখাশোনা করবে? তারপর ধরো অফিসের কাজে তুমি বাইরে কোথাও গেলে, তখন আমাকে কে দেখবে? আমি তো সারা জীবন তোমার সঙ্গে আঠার মতো লেগে থাকবো না, তাই না? লেগে থাকলে সমস্যা কি? তাহলে সেটা খুবই একটা অদ্ভুত সম্পর্ক হবে। আজ হোক কাল হোক তুমি আমার উপর বিরক্ত হয়ে যাবে। তোমার মনে হতে শুরু করবে আমি কি করছি সারাক্ষণ, একটা মেয়ের দেখাশোনা করছি। আর তুমি যখন এরকম ভাবতে শুরু করবে আমি সেটা নিতে পারবো না। কিন্তু তোমাকে সারা জীবন কেন দেখে রাখতে হবে বলো তো? সারা জীবন কি তোমার সমস্যা থাকবে? একদিন তো সমস্যা শেষ হবেই। তখন বলা যায় না, উল্টো তুমি আমাকে দেখে রাখা শুরু করলে। আসলে আমার মনে হয় তুমি সব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো।
চিন্তা করে পৃথিবীতে কিছু হয় না, যত বেশি চিন্তা করবে কোনো কিছু নিয়ে তত বেশি খারাপ দিকগুলো শুধু চোখে পড়বে। তার থেকে হালকাভাবে নাও সব কিছু, দেখবে জীবন অনেক সহজ। নাওকো ধীরে ধীরে বলল, তুমি যেরকম ভাবছ আমার সমস্যা তার চেয়ে অনেক বেশি, অনেক গভীর এবং অন্ধকার একটা পৃথিবীতে আমি থাকি। আচ্ছা, সেদিন তুমি কেন আমাকে বিছানায় নিয়ে গেলে? কেন এমন করলে? হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমাকে তুমি একা কেন ছেড়ে দিলে না? নিজেকে কেন এর সঙ্গে জড়ালে? কোনো উত্তর না দিয়ে আমি হাঁটতে শুরু করলাম। চারপাশে ভীতিকর রকমের নিস্তব্ধতা। পাইন বনের মধ্য দিয়ে আমরা দুজন হাঁটছিলাম। ঘাসের ওপর মরে যাওয়া পোকামাকড়গুলো আমাদের জুতার নিচে পড়ে মচমচ শব্দ করছিল, যেন আমাদের অনেক কাজ আছে। আমরা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বনে এসেছি, কিছু একটা খুঁজছি। এরকম একটা ভাব নিয়ে আমি আর নাওকো বনের মধ্যে হাঁটতে থাকলাম। আমি খুবই সরি। নাওকো আমার হাত জড়িয়ে ধরে বলল, তোমাকে কষ্ট দিতে চাইনি, একেবারেই না। আমি কি বলেছি সেটা ভুলে যাও। সত্যি আমি অনেক সরি। আসলে আমি নিজের উপর খুব বেশি রেগে গিয়েছিলাম, আর সে কারণে এতগুলো কঠিন কথা বলে ফেললাম। তোমার দোষ নেই। আসলে আমার মনে হয় আমি তোমাকে এখনও ঠিক বুঝতে পারিনি, বললাম তাকে। আমি ঠিক ততটা স্মার্ট না। তুমি যদি জানোই কোনো কিছু বুঝতে আমার একটু বেশি সময় লাগে, কিন্তু আমি যদি যথেষ্ট সময় পাই তাহলে তোমাকে ঠিক বুঝতে পারবো। এই পৃথিবীর অন্য যে কোনো মানুষের চেয়ে আমি তোমাকে অনেক বেশি ভালো বুঝবো। আচ্ছা তরু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি জানো না, বললাম তাকে। আচ্ছা, যদি তুমি ভালোবাসো তাহলে আমার দুটো কথা রাখতে হবে, পারবে? একটা বোনাস দিচ্ছি আমার তরফ থেকে, তিনটা কথা রাখবো, বলে ফেলো। নাওকো হেসে মাথা নাড়ল, বলল, না, দুটোই যথেষ্ট। তার মধ্যে একটা কথা হলো, তুমি যে আমাকে স্যানিটোরিয়ামে দেখতে এসেছো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমাকে কথা দাও আবার দেখতে আসবে। আমি আসবো, বললাম তাকে, আবার দেখতে আসবো। আমি চাই তুমি আমাকে সারা জীবন মনে রাখবে, আমি থাকি বা না থাকি। তোমার কি মনে থাকবে যে আমি এক সময় ছিলাম তোমার ঠিক পাশে, এভাবে দাঁড়িয়েছিলাম তোমার চোখের দিকে তাকিয়ে? চাইলেও এটাকে আমি ভুলতে পারবো, বললাম তাকে। সারা জীবন মনে থাকবে আমার। গভীরভাবে আমার চোখের দিকে একটাবার তাকালো নাওকো, তারপর কিছু না বলে সামনে এগিয়ে গেল। ডালপাড়ার ফাঁক দিয়ে শরতের নরম রোদ আর একটা জ্যাকেটের উপর খেলতে লাগলো। সেই কুকুরটা আবার ডাকলো, এবারে ডাকটা আরও কাছ থেকে। হাঁটতে হাঁটতে নাওকো আমার থেকে একটু সামনে এগিয়ে গেল। একা একা যেও না, পেছন থেকে বললাম তাকে। কুয়োটা কিন্তু এদিকে কোথাও থাকতে পারে। নাওকা আমার দিকে ফিরে হাসি মুখে তাকালো, তারপর একটু পিছিয়ে এসে আমার হাত জড়িয়ে ধরলো। বাকি পথ আমরা পাশাপাশি হাঁটলাম। তুমি কিন্তু কথা দিচ্ছ? নাওকা বলল, আমাকে কখনো ভুলবে না। কখনো ভুলবো না, বললাম তাকে। ভুলতে পারলে না হয় ভোলাতে একটা চেষ্টা করা যেত। কিন্তু নাওকো ঠিকই বুঝতে পেরেছিল আমার স্মৃতি একদিন মলিন হয়ে যাবে, তাই সে আমাকে অনুরোধ করেছিল যেন তাকে মনে রাখি। আমি তাকে মনে রেখেছি, আর সব কিছু আমার মনে পড়ে। একটু দেরি হয় এখন, কিন্তু ঠিক মনে পড়ে। সঙ্গে আরও কিছু গভীর উপলব্ধি হয়। তার মধ্যে যে উপলব্ধিটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেটা হলো, নাওকা আমাকে কখনো ভালোবাসেনি। তো আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উডের বাংলা অনুবাদ। আর কিছু ভয়েস কভার করতে গিয়ে সমস্যা হয়েছিল, সেই জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আর এই উপন্যাসটা আসলে যথেষ্ট বড়। যে বইটা থেকে আমি নিছি, এই বইয়ের মধ্যে হচ্ছে 350 পেজ আছে। সো আমি দিনে দিনে আপলোড করতে থাকবো, এখানে পর্ব ভাগ করা আছে বইয়ের মধ্যে, সেই অনুযায়ী আমি দিতে থাকবো। আপনারা সাথেই থাকবেন আমাদের উপন্যাসটা আরও উপভোগ করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।